প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সৈলনা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি থেকে। আর যে প্রশ্নটি সমাধান করব সেটি ঢাকা বোর্ডে 2025 সালে এসেছিল। তো চলুন আগে প্রশ্নটি পড়ে নিই। মুন কোম্পানি লিমিটেড 2024 সালের ডিসেম্বর মাসের মজুদ বিভাগ নিম্নোক্ত তথ্য উপস্থাপন করেছে। এরপরে দেখেন তারিখ অনুযায়ী কিছু তথ্য দেওয়া আছে। আর করণীয় কতে বলা হয়েছে ঘাটতি মালের পরিমাণ এককে নির্ণয় করো। তো ঘাটতি মাল এর পরিমাণ এককে নির্ণয় করতে হবে আমাদের। তো এখানে দেখেন আমাদের মাস শুরুতেই অর্থাৎ ডিসেম্বরের 31-এ মাস শুরুতেই আমাদের যে উদ্বৃত্তটা ছিল সেটা প্রারম্ভিক উদ্বৃত্ত, সেটা ছিল 1300 একক। তো প্রথমে আমরা এটা এখানে লিখে নেব প্রারম্ভিক মজুদ। এই প্রারম্ভিক মজুদ ছিল আমাদের 1300 একক। তো আমরা এখানে প্রথম এককের ঘরে লিখলাম। এরপরে দেখেন আমরা এই মাস জুড়ে ক্রয় করেছিলাম দুইটা, অর্থাৎ 4 তারিখে ক্রয় করেছিলাম এবং 22 তারিখে ক্রয় করেছিলাম। তাহলে যোগ আমরা একবারে ক্রয় বলে লিখব। ক্রয় 4 তারিখে আমরা ক্রয় করছিলাম হলো 1200 একক, তাহলে 1200 যোগ, আর এদিকে ক্রয় করেছিলাম 22 তারিখে 1800 একক। এই দুইটা মিলে আমাদের মোট ক্রয় হচ্ছে 3000। তাহলে আমাদের যোগ করে হওয়ার কথা কত? 4300। তাহলে আমাদের এখানে এটা হলো মোট পণ্য। তো মোট পণ্য মানে প্রারম্ভিক ছিল 1300 আর আমরা মোট ক্রয় করলাম 3000। মোট আমার পণ্য হলো কত? 4300। এখন দেখেন এর থেকে আমি ইস্যু করেছি। তো ইস্যু করেছি টোটালে কত দেখেন, ইস্যু করেছি 7 তারিখে 600। এরপরে দেখেন ইস্যু করেছি 10 তারিখে 900, সব যোগ হবে ইস্যু। আর শেষে দেখেন আছে 1000, তার মানে 18 তারিখে 1000 যোগ 1000। এরপরে 18-র পরে হলো 25 তারিখে 1600 যোগ 1600। আর মাইনাস দেখেন আমাদের এখানে কারখানায় যে ইস্যু করেছিলাম সেই পণ্য আবার ফেরত এসেছে, তার মানে সেটা আবার বিয়োগ হবে। আমরা ইস্যু করেছিলাম এইগুলো, সাথে আমরা ইস্যু করা পণ্য আবার ফেরত এসেছিল 400। তাহলে আমাদের টোটাল ইস্যু নিট ইস্যু হচ্ছে কত? 3700। আমরা এখানে 3700 লিখলাম। তো দেখেন আমাদের পণ্য প্রথমে ছিল 1300, পরে ক্রয় করেছি 3000, মোট হয়েছে 4300। তার থেকে আমরা ইস্যু করেছি 3700 একক, এটা বিয়োগ হবে। তো এই 3700 একক বিয়োগ করে আমাদের এখানে কত? 600 একক থাকার কথা পণ্য। কিন্তু দেখা গেল যে মাস শেষে আমার সমাপনী মজুদ আছে হলো 400 একক। তার মানে কি থাকার কথা ছিল এই 600, কিন্তু আছে কত? 400। তাহলে কত শর্ট পড়েছে সেটা আমরা এখন বের করব, মানে ঘাটতি। তাহলে আমরা এখানে লিখব সমাপনী মজুদ 400 আমরা বাদ দেব, দিলে আমাদের থাকে কত? 200। এই 200 এককই হলো আমাদের কি? ঘাটতি পণ্য। তাহলে আমরা এখানে লিখতে পারি ঘাটতি একক বা ঘাটতি পণ্য, ব্র্যাকেটে আমরা লিখব একক। এইটাই ছিল আমাদের ক প্রশ্নের সমাধান। এবার খতে দেখেন বলা হয়েছে ডিসেম্বর 1, 4, 7, 15 ও 25 তারিখের লেনদেন অবলম্বনে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। তো এই মাল খতিয়ান তৈরি করতে হলে প্রথমে আমাদের একটি ছক লাগবে। ছকে থাকবে মুন কোম্পানি লিমিটেড এর মাল খতিয়ান হিসাব, আগে আসা আগে যাওয়া, অর্থাৎ ফিফো পদ্ধতি। আর এই পাশে দেখেন মালের বিবরণ, কোড নম্বর, বিন নম্বর, এই পাশে সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পূর্ণ ফরমাশ মাত্রা। তো এখানে কিছু লেখা লাগবে না, জাস্ট ডট ডট দিলেই হবে। আর ছকে থাকবে দেখেন তারিখ, বিবরণ, এরপরে ক্রয়ের মধ্যে থাকবে পরিমাণ, দর, টাকা। ইস্যুর মধ্যে থাকবে পরিমাণ, দর, টাকা। আর উদ্বৃত্তর মধ্যেও থাকবে পরিমাণ, দর, টাকা। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখেন 1 তারিখ করতে বলা হয়েছে। তো 1 তারিখে আছে কি? প্রারম্ভিক মজুদ। তাহলে ডিসেম্বর 1 দিয়ে আমরা এখানে লিখব প্রারম্ভিক মজুদ। তো এই প্রারম্ভিক মজুদ কত টাকা আছে দেখেন, প্রারম্ভিক মজুদ 1300 একক 7 টাকা দরে। তো আমরা পরিমাণের ঘরে 1300 একক লিখলাম 7 টাকা দরে। আর মোট টাকা হলো 9100। এইটা ছিল 1 তারিখের অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য, যেটা আমাদের উদ্বৃত্তর ঘরে লিখতে হবে। এরপরে দেখেন 4 তারিখে বলা হয়েছে যে ক্রয়। তাহলে আমাদের প্রথমে দেখেন ডিসেম্বর 4, এরপরে আমরা এখানে লিখলাম ক্রয়। তো ক্রয় দেখেন ক্রয়ের ঘরে প্রথমে আমাদের লিখতে হবে 1200 এককের ঘরে আমরা 1200 লিখলাম। আর প্রতি এককের দাম 8 টাকা, তার মানে 8 বারং 96।
তার মানে পরিমাণ মানে টাকার ঘরে হবে দেখেন পরিমাণ ছিল 1200, 8 টাকা দরে গুণ করলে হচ্ছে 9600। এবার দেখেন উদ্বৃত্তর ঘরে আমরা কিভাবে লিখব। ক্রয়ের ক্ষেত্রে উদ্বৃত্তর ঘরে আমাদের মনে রাখতে হবে যে আগে ক্রয়ের ঠিক আগের তারিখে যে উদ্বৃত্ত ছিল ওইটা আমাদের আগে নিয়ে আসতে হবে। আমরা নিয়ে আসলাম ঠিক 1300 একক, 7 টাকা দরে 9100 টাকা। আর পরে আমরা যে ক্রয় করলাম 1200, এটা আমাদের নিচেই লিখতে হবে। তো আমাদের এই 1200 একক 8 টাকা দরে 9600 আমরা তার নিচেই লিখে দিলাম ঠিক এইভাবে। এবার দেখেন 4 তারিখের পরে আমাদের 7 তারিখে করতে বলা হয়েছে, আর 7 তারিখে কি আছে, ইস্যু আছে। তাহলে আমরা এখানে 7 তারিখে আমরা এখানে ইস্যু বলে লিখব। আমরা লিখলাম ইস্যু। এরপরে দেখেন ইস্যুর ঘর কিন্তু এইটা, ইস্যুর ঘরে আমাদের কত একক ইস্যু করা হচ্ছে দেখেন 600 একক। তাহলে আমরা এখানে 600 লিখলাম। তো এখন বিষয় হলো যে এখানে আমাদের যে তারিখে ইস্যু করছে ঠিক তার আগের তারিখে আমাদের দুই ধরনের পণ্য আছে, একটা হলো 1307 টাকা দরে আর একটা হলো 1208 টাকা দরে। এখন আমরা কোন পণ্য ইস্যু করব, এই উপরের পণ্য না নিচের পণ্য? মনে রাখবেন যেহেতু এটা ফিফো পদ্ধতি, আর ফিফো পদ্ধতিতে পুরাতন পণ্যটা আগে ইস্যু করা হয়, পুরাতন মানে আগে যেটা ক্রয় করা হয়েছিল, আর নিশ্চয়ই আগে এই 1300 একক। তাহলে এই 1300 একক থেকে আমাদের এখন ইস্যু করতে হবে। তাহলে এই 1300 থেকে আমরা এখন 600 ইস্যু করব, তাই 600 নিলাম। আর দর হবে এই আগের ওই দরটা, তার মানে 7 টাকা। তার মানে 6 7 কত এখানে 42, তার মানে আমাদের টাকার পরিমাণ হবে 4200 টাকা। আর উদ্বৃত্ত আর থাকছে কত, 1300 এই জায়গায় থাকছে 707 টাকা দরে, 7 7 49, তার মানে 4900 টাকা। আর বাকি 1200 থেকেই গেল ওইভাবেই। তাহলে 1200 টাকা 1200 একক আমরা ওইভাবেই লিখবো, 8 টাকা দরে 9600 টাকা। তার মানে হুবহু ওইভাবেই লিখে দেবো। এইটা ছিল আমাদের 7 তারিখ। এরপরে দেখেন 7 তারিখের পরে 15 তারিখে আসি আমরা। 15 তারিখে বলা হয়েছে দেখেন যে কারখানা হতে ফেরত। তো কারখানা হতে ফেরত কত একক, 400, আমরা এখানে লিখব কারখানা হতে ফেরত, কারখানা হতে ফেরত। তো এই কারখানা হতে ফেরত কত, 400 একক। মনে রাখবেন যে ক্রয় করলে যেমন আমাদের ক্রয়ের ঘরে আসে, ঠিক আমরা ইস্যু করলে আমাদের ইস্যুর ঘরে যাবে, কিন্তু ইস্যু করিলাম ওই পণ্যটা আবার ফেরত আসছে, তার মানে এটা আবার কি গ্রহণ, মানে কি ক্রয়ের ঘরেই যাবে এটা, সেই জন্য আমরা ক্রয়ের ঘরেই লিখলাম। তো কত টাকা করে আমরা ফেরত পাচ্ছি, তাহলে বুঝে নেবেন এইভাবে যে ঠিক লাস্ট যে তারিখে আমরা ইস্যু করিলাম ওই পণ্যটাই আমরা ফেরত পাচ্ছি। যেহেতু এখানে উল্লেখ করা নেই, তাই আমরা এখানে 7 টাকা ধরেই আমরা ধরে নিলাম যে আমরা ফেরত পাচ্ছি, মানে এই পণ্যটা ফেরত পাচ্ছি, এটা ধরে নিলাম। তো এখানে আমাদের 400 একক 7 টাকা করে হলে হবে কত, 428, তার মানে 2800 টাকা। এবার দেখেন আমরা উদ্বৃত্তর ঘরে লিখব। তো উদ্বৃত্ত আমাদের এখানে প্রথমে ছিল কত, 700। দেখেন এই 700 যার মূল্য ছিল 7 টাকা, পরে আবার ফেরত আসলো ওই 7 টাকা দরের পণ্যই। তাহলে এই 7 টাকা দরের পণ্যই যেহেতু ফেরত আসলো, মানে আগের বার যেটা ইস্যু করছিলাম সেটাই ফেরত আসলো। তার মানে কি এই পণ্যটা আমরা ইস্যু করছিলাম উপরের পণ্যটা, তাহলে এখন কি হবে, এই 700-র সাথে এই 400 যোগ হবে, তার মানে 1100 একক 7 টাকা দরে কত, 7700 টাকা হয়, 7700 টাকা। এবার দেখেন এটা আমরা আবার দাগ দিয়ে দিলাম। এবার দেখেন সর্বশেষ 15 তারিখের পরে 25 তারিখ। 25 তারিখে কি বলেছে দেখেন, 25 তারিখে ইস্যু আছে কত, 1600। তাহলে আমরা এখানে আগে ইস্যু লিখে নিলাম। আর কত একক ইস্যু, 1600। খেয়াল করেন তো এখানে আর আগের এই 1200 পণ্য আমাদের থেকে যাবে 8 টাকা দরে 9600। এখন দেখেন আমরা ইস্যু করছি কত, 1600 একক। তো এই 1600 একক আমার পণ্য আছে দেখেন 1107 টাকা দরে, আর 1200 কত, 8 টাকা দরে। যেহেতু আমরা 1600 ইস্যু করছি, তাহলে আগের ওই পণ্যটা আগে আমাদের ইস্যু করে নিতে হবে। তার মানে এই 1100 পুরোটাই আমরা আগে ইস্যু করে নেব, 7 টাকা দরে 7700। আর পরে দেখেন এখনও আমাদের 500 একক লাগবে, যেহেতু আমরা 1600 একক ইস্যু করছি। তো এই 1100 নিয়ে নিলাম, আর এই 1200 থেকে আমরা এখনও 500 একক নেব, নিলাম 500 একক কত টাকা, 8 টাকা দরে। তাহলে 500 একক 8 টাকা দরে করলে কত হবে, 4000। আর আমাদের এখানে আর থাকছে কত, এখানে আমাদের থাকছে হলো 700 একক। তার মানে এই 1100 নেই, কিন্তু এই 1200 থেকে 500 ইস্যু করলে আর থাকে কত, 700। তাহলে 5600, মানে 27টা 56, মানে 5600 একক আমাদের উদ্বৃত্ত। তো এইটাই ছিল আমাদের আজকের মানে খ প্রশ্নের সমাধান।
এবার গতে দেখেন বলা হয়েছে ডিসেম্বর 1, 4, 10, 18 ও 22 তারিখের লেনদেনের অবলম্বনে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। তো এর জন্য একটি ছক লাগবে। ছকে দেখেন লিখতে হবে মন কোম্পানি লিমিটেডের মাল খতিয়ান হিসাব ভারযুক্ত গড় পদ্ধতি, তার মানে ওয়েটেড এভারেজ পদ্ধতি। এরপরে দেখেন বাম পাশে থাকবে মালের বিবরণ, কোড নাম্বার, বিন নম্বর। ডান পাশে থাকবে সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পণ্য ফরমেশ মাত্রা। যদিও এখানে কিছু লেখা হয়নি, জাস্ট ডট ডট দিয়ে লিখবেন। এরপরে দেখেন ছকের মধ্যে থাকবে তারিখ, বিবরণ, ক্রয়ের মধ্যে থাকবে পরিমাণ, দর, টাকা। ইস্যু ওই একইভাবে পরিমাণ, দর, টাকা। আর উদ্বৃত্তর ঘরে ওই একইভাবে পরিমাণ, দর, টাকা। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে দেখেন 1 তারিখে প্রারম্ভিক উদ্বৃত্ত, তার মানে আমরা এখানে প্রারম্ভিক উদ্বৃত্তটা আগে লিখে নেব। প্রারম্ভিক উদ্বৃত্ত। তো এই প্রারম্ভিক উদ্বৃত্তর ঘরে যাবে কত একক? এখানে 1300 একক, 7 টাকা দরে 9100 টাকা লিখলাম। এরপরে আমরা এইভাবে দাগ দিয়ে দেব। এরপর 4 তারিখে দেখেন ক্রয়, তাহলে আমরা প্রথমে এখানে তারিখের ঘরে 4 তারিখ লিখলাম, আর এই পাশে এখানে ক্রয়। তো এখানে ক্রয় আছে কত? 1200 একক। তাহলে আমরা প্রথমে এই পরিমাণের ঘরে 1200 একক লিখলাম 8 টাকা দরে। তো 8 বরং কত হয়? 96, তার মানে 9600 টাকা। এবার দেখেন উদ্বৃত্তর ঘরে আমাদের কিভাবে লিখতে হবে। উদ্বৃত্তর ঘরে আমাদের খেয়াল রাখতে হবে, আগে ক্রয় করা ছিল আমাদের, আগে উদ্বৃত্তর ঘরে ছিল 1300 একক, আর নতুন ক্রয় করলাম 1200। এই দুইটা একক মিলে আমাদের মোট কত হচ্ছে? 2500। তাহলে আমাদের এই দুইটা একক যোগ করে নিতে হবে। এরপরে দেখেন আমাদের টাকার পরিমাণ এখানে ছিল 9600 আর 9100, আর এখানে 9600। এই দুইটা টাকা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তো 9100 আর 9600 যোগ করলে 18700 লিখলাম। এবার আমাদের যে কাজ সেটা হলো যে আমাদের টোটাল মোট টাকা হলো 18700 আর মোট পণ্য হলো 2500। তাহলে আমাদের কি করতে হবে? এই টাকাকে এই একক দিয়ে ভাগ করে আমাদের রেট বের করতে হবে, মানে দর বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের ভাগ করলে হয় কত? 7.48। এটাই ছিল আমাদের এই উদ্বৃত্তর ঘরের সিস্টেম। তো এইটা আমরা যেহেতু ভারযুক্ত গড় পদ্ধতি, তার মানে টোটাল পণ্য, টোটাল টাকাকে ভাগ করলে যে দর আসবে সেই দরটাই এখানে আমাদের লিখতে হবে। এবার দেখেন আমাদের 10 তারিখে বলা হয়েছে কি? ইস্যু। তাহলে আমরা আবার ইস্যু ঘরে লিখলাম ইস্যু। তো এখানে দেখেন ইস্যু করা হয়েছে কত একক? 10 তারিখে 900 একক। তাহলে আমরা এখানে 900 একক লিখলাম। আর ঠিক আগের মতোই এই দরটাই আমাদের এখানে লিখতে হবে 7.48। আর এই 9 এর সাথে গুণ করলে আমাদের হচ্ছে কত? 6732 টাকা। তার মানে খেয়াল করেন যে আমরা এখন ইস্যু করছি কত? 900 একক, তাই 900 লিখলাম। তো আর দর কত? ঠিক যে তারিখে ইস্যু করছি তার আগে যে দরটা ছিল ওই দরটাই আমরা এখানে লিখলাম। এবার এই এককের সাথে এই দর গুণ করে আমরা পেলাম 6732 টাকা। তাহলে আমাদের এখানে আর অবশিষ্ট থাকে কত? সেইটা আমাদের এখানে লিখতে হবে। তার মানে এখানে 1600, দর 7.48। এবার এইটা গুণ করে পাচ্ছি আমরা 11968। 11968। এবার এটা আমরা কি করব? ঠিক এইভাবে আমরা দাগ দিয়ে দেবো। এবার দেখেন 10 তারিখের পরে আমাদের আছে কত? 18 তারিখ। তাহলে আমরা এখানে 18 তারিখে লিখলাম। আর 18 তারিখে আমাদের ছিল কি? ইস্যু। এটাও আমাদের ইস্যু, তাহলে আমরা এখানে ইস্যু বলে লিখব। তো ইস্যু আমাদের এখানে কত? 1000 একক। তাহলে আমরা ইস্যুর ঘরে পরিমাণের ঘরে 1000 লিখলাম। ঠিক আগের ওই দরটাই আমাদের লিখতে হবে 7.48। আর এইটা গুণ করে আমরা পাচ্ছি হলো 7480 টাকা। আর অবশিষ্ট আমাদের দেখেন এই 1600 ছিল উদ্বৃত্ত, 1000 ইস্যু করলে আর থাকে কত? এখানে 600, 7.48। এবার এই 600 আর 7.48 গুণ করলে আমাদের 4488 টাকা থাকে। এইটাই ছিল আমাদের, তার মানে এইটা গুণ করে এইটা পেলাম আমরা। এবার এইটাও আমরা কি করব? এইভাবে দাগ দিয়ে দেবো। এবার সর্বশেষ আমাদের সেটা হলো 22 তারিখে দেখেন ক্রয় আছে। তো আমরা ক্রয়টা কত? 1800 একক আমরা লিখলাম এককের ঘরে, আর ক্রয়ের ঘরে এককের ঘরে 1800, আর ছিল কত? 9 টাকা দর। আর এই 9 আর 1800 গুণ করলে আমাদের হয় কত? 16200। তার মানে আমরা যে ক্রয় করলাম 1800, 9 টাকা দরে 16200। ঠিক আগের মতোই ছিল কত? 600 একক, আর নতুন করে ক্রয় করলাম কত? 1800। তাহলে হয় কত? 2400 একক। তাহলে আমরা এখানে 2400 একক লিখলাম। আর টাকা ছিল দেখেন 4488, আর এই 16200 যোগ করলে আমাদের হয় হলো 20688। আমরা এখানে লিখবো 20688 টাকা। আর দর লিখবো দেখেন এই মোট টাকাকে মোট একক দিয়ে ভাগ করলে যে রেটটা আসবে সেটাই আমাদের এখানে লিখতে হবে। তার মানে আমাদের 8.62। এইটাই ছিল আমাদের দর। আর এরপরে আমাদের আর কোনো লেনদেন নেই। তো
তো এটাই ছিল আমাদের গ প্রশ্নের সমাধান। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।